আচ্ছা, হ্যাঁ, গতকালকে যে সমস্ত কথাবার্তা আমি শুরু করেছিলাম মোটামুটি, ঠিক আছে? তো গতকালকে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছিলাম, যেখানে ফিউজের তোমাদের বলেছিলাম যে ফিউজটা কিভাবে তোমার আহ, তার কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা এই জিনিসগুলো বলেছিলাম। ফিউজে আজকে যেটা বলার আছে, ফিউজের কিছু ক্লাসিফিকেশন আমরা জানবো, ঠিক আছে? অর্থাৎ ক্লাসিফিকেশন মানে বলতে যে ফিউজটা আমার কেন আমি ক্লাসিফাই করবো। ফিউজ মানে তোমরা এটুকু বুঝে গেছো, ফিউজ মানে বেসিক্যালি আমার দুটো কন্টাক্ট আছে এবং এই কন্টাক্টের মাঝখানে সরু একটা ওয়্যার, এই ওয়্যারের ক্রস সেকশনটা বা ডায়ামিটারটার উপর ডিপেন্ড করবে তার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, যেটা আমি কালকে ফর্মুলা বলেছি কে ইনটু ডি টু দি পাওয়ার 3/2। তো ওই ফর্মুলা অনুযায়ী তোমার ফিউজের কারেন্টটা মানে কোন কারেন্টে গিয়ে ওটা ব্রেক হবে, অর্থাৎ ফিউজিং কারেন্ট বা ব্রেকিং কারেন্ট যেটাকে বলে সেইটা কত হবে সেটা তোমরা জাস্ট ক্রস সেকশনটা বা ডায়ামিটার থেকে বুঝতে পারবে। কিন্তু এখানেই সবটা শেষ নয়। কেন নয় এবং কেন আমরা ক্লাসিফাই করব বা তার কি কি অ্যাডভান্টেজ আছে, কি কি দেখে ক্লাসিফাই করবো সেগুলো তো আমি জানতে হবে। আজকে আমি একটাই ক্লাসিফিকেশন পড়াবো, আর আগামীকাল বা যেদিন নেক্সট হবে সেদিন আমি আরেকটা ক্লাসিফিকেশন পড়াবো। পড়ালে মোটামুটি আমার নিউজ পেপারটা, আর মানে আজকের দিনটা আর কালকের দিনটা হলে আমার নিউজ পেপারটা কমপ্লিট, ঠিক আছে? তো স্যার একটা কোশ্চেন ছিল স্যার, মানে ডিসঅ্যাডভান্টেজটা নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। বলো। মানে এখানে স্যার ডিসঅ্যাডভান্টেজটা বলছে অন হেভি শর্ট সার্কিট discrimination between fuse in series cannot be obtained unless there is sufficient difference in the size of fuse concerned. এটার মানে কি স্যার? হ্যাঁ, ওটাই তো আমি কালকে আমি যেটা ধরো অনেকবার বলেছি, ব্যাপারটা এরকম যে ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি কথা আগে বলে যে শর্ট সার্কিট, আগে বলো শর্ট সার্কিট ক্যান নট বি স্যার বলছি কনসার্ন। হ্যাঁ, অন হেভি শর্ট সার্কিট discrimination between fuse, হ্যাঁ, ওটাই স্যার বলছি। হ্যাঁ, ওটা ক্যান নট বি কি লিখে হবে? Fuse in series cannot be obtained unless there is sufficient difference in the size of fuse concerned. ওটা যেটা বলতে চাইছি যে তোমার ধরো একটা শর্ট সার্কিট, ধরো একটা শর্ট সার্কিট হবে, ঠিক আছে? মানে আমি যেটা বলতে চাইছি, ধরো এটার মধ্যে একটা ফিউজ রেখেছো তুমি, এবার এখান থেকে একটা লোড কানেক্টেড, এর লোড কানেক্টেড। এবার ধরো তুমি এখানে ডাইরেক্ট শর্ট সার্কিট করে দিলে, তো শর্ট সার্কিট যখন করে দেবে তখন সেখানে তো হিউজ অ্যাম্পিয়ার ফ্লো করলে, এই হিউজ অ্যাম্পিয়ার ফ্লো করে এই জায়গাটা ব্লোন আউট হবে, এই যেখানটা ব্লোন আউট হবে। এবার সেখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার ধরো শর্ট সার্কিটটা তুমি করছো কি, মানে ধরো এনাফ শর্ট সার্কিট তুমি অ্যালাউ করছো, অর্থাৎ এই কন্ডাক্টর বা এই কন্ডাক্টর অনেক যথেষ্ট মোটা, ঠিক আছে? যার মানে এইগুলো দিয়ে অনেক হাই কারেন্ট ক্যারি হতে পারে এই জায়গাটা দিয়ে। তুমি যদি সেইখানে করে একটা হিউজ শর্ট সার্কিট করে দাও, তাহলে মানে এনাফ হিউজ কারেন্ট ফ্লো করবে। যখন ফ্লো করবে তখন একটা জিনিস খেয়াল করে দেখো তুমি, যে তুমি সাইজটা হচ্ছে তুমি তখন মানে আলাদা করে ধরতেই পারবে না। ধরো এটা একটা শর্ট সার্কিট হলো, সেই শর্ট সার্কিট কন্ডিশনে ধরো ফিউজটা ব্লোন আউট হলো। এবার তুমি ধরো এই সাইজে ফিউজ না লাগিয়ে তুমি একটা ডিফারেন্ট সাইজে ফিউজ লাগিয়েছো, অর্থাৎ একটু মোটা ওয়ারে ফিউজ লাগিয়েছো, একটু মোটা ওয়ারে ফিউজ লাগিয়েছো, তখন দেখবে যে শর্ট সার্কিটটা হবে, সেখানে কি হবে, ফায়ারিংটা আরো বেশি হবে, বিপদটা আরো বেশি হবে। মানে আমি যেটা বলতে চাইছি, ধরো তোমার একটা সরু একটা সরু তার লাগাবে, প্রথমে ধরো একটা 5 অ্যাম্পিয়ারের তার লাগানো ছিল, তখন একটা হিউজ শর্ট সার্কিট তুমি করেছো, তুমি বুঝতেই পারো না শর্ট সার্কিট অর্ডার দিয়ে ওটা ব্লোন আউট হয়ে গিয়ে সার্কিটের বাঁচিয়ে দিয়েছে। এটা 5 অ্যাম্পিয়ার করেছো যা হবে, 6 অ্যাম্পিয়ার করলেও দেখো তাই হবে, ধরো 7 অ্যাম্পিয়ারের ফিউজ লাগালেও তাই হবে, 10 অ্যাম্পিয়ারের ফিউজ লাগালেও তাই হবে। তখন যে হিউজ শর্ট সার্কিট হতে তুমি বুঝতেই পারবে না, তাই না? মানে যে তোমার যখন হিউজ শর্ট সার্কিট করছো, 10 অ্যাম্পিয়ারে গিয়েও ফিউজ সার্কিট হবে, তুমি 5 অ্যাম্পিয়ারের ফিউজ লাগালেও ঠিক হবে। কখন বুঝতে পারবে যে হিউজ শর্ট সার্কিটের ঘটনা ঘটছে, যদি তুমি এখানে 100 অ্যাম্পিয়ারের ফিউজ লাগিয়ে দাও, মানে অনেক মোটা তার ওয়্যার যদি লাগিয়ে দাও, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, তখন ধরো দেখবে যে এই মানে তখনও হয়তো দেখা যাবে যে এই জায়গাটা বার্ন আউট হবে, কিন্তু তুমি এখানে রীতিমতো ফ্ল্যাশিংটা দেখতে পাবে, এবং সেইখানে তুমি এই শর্ট সার্কিটটাকে রীতিমতো বুঝতে পারবে যে হ্যাঁ, এই কিন্তু শর্ট সার্কিট হতে যাচ্ছিল। তুমি যদি যে ফিউজ ওয়্যারটা লাগাচ্ছ মানে এনাফ
যদি তুমি ডিফারেন্সেট মানে এনা বড় বা ছোট যদি না লাগাও তাহলে তুমি ডটটা ধরতে পারবে না। এটা হচ্ছে মানে ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ মানে কি, তুমি যতক্ষণ না আমি শর্ট সার্কিটটা কত হচ্ছে বা কি হচ্ছে, তুমি যদি 5 অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার লাগাও শর্ট সার্কিটের অবস্থা বুঝতে পারবে না। সেখানে তুমি একমাত্র যদি অনেকটা বড় না লাগিয়ে দাও তাহলে তুমি শর্ট সার্কিট ব্যাপারটা যে হয়েছে মানে আমি ওটা বুঝতে পারবে না। এটা হচ্ছে কনসেপ্ট, আর কিছু না। বুঝতে পেরেছি স্যার। ওকে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফিউজের, আমি এটুকু বুঝে গেছি যে ফিউজের মধ্যে দুটো কন্টাক্ট থাকবে, একটা জাস্ট সিম্পলি একটা তোমার ওয়্যার থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এর বাইরেও কেন আমাদের ক্লাসিফিকেশন নিতে হবে? ক্লাসিফিকেশন কি কারণে দরকার? তোমার প্রেজেন্ট নেই। এক সেকেন্ড দাঁড়াও। তো যেটা আমার ক্যামেরার সময় দেখতে পাচ্ছ তো, প্রবলেম হয়নি তো? ওকে। তো আমি বলতে চাইছি যে ধরো আমি একটা ফিউজ মানে বুঝেছি দুটো কন্টাক্ট আছে, মাঝখানে একটা ফোর ওয়্যার আছে, কিন্তু এইখানে কিছু কিছু জিনিস ম্যাটার করে। কি ম্যাটার করে একটু দেখা যাক। সাপোজ ধরো তুমি এটা মনে করো তোমার সোর্স, এটা মনে করো ফেজ, ঠিক আছে? ফেজে তারটা এরকম গেছে, দিয়ে এইখানটা একটা তোমার আছে ধরো ফিউজ, ফিউজের পর আছে একটা সুইচ, সুইচের পর আছে একটা লোড, লোডের পর আছে নিউট্রাল। ঠিক আছে, এবার এখানে আছে ফিউজ ওয়্যার। আমার বক্তব্যটা হলো কেভিএল সার্কিটের মতো ভাবো। কেভিএল, ধরো এখানটা তুমি দিয়েছো 200 ভোল্ট, 200 ভোল্ট দিয়েছো, সুইচটাকে তুমি অন করে দিয়েছো, সুইচটাকে অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে ধরো এর আমার 200 ভোল্টের অনুযায়ী যে পরিমাণ কারেন্ট ড্র করার কথা, সে যাই ধরো এটা 400 ওয়াটের একটা লোড, কথার কথা বলছি, তাহলে 200 ভোল্ট 400 ওয়াট মানে বুঝতেই পারছো এর 2 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করবে। তাহলে এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট মনে করো স্মুথলি ফ্লো হচ্ছে। এমন টাইমে এই মেশিনটার কোনো একটা ম্যাল ফাংশন বা কোনো একটা শর্ট সার্কিট বা কিছু একটা কারণে আমার এই ফিউজটা ব্লোন হয়ে গেল, পুড়ে গেল ফিউজটা। ভালো করে দেখো যদি, ধর ফিউজটা ব্লোন আউট হয়ে গেছে, যেই ব্লোন আউট হয়ে গেছে তখন দেখো সিম্পলি এই যে 200 ভোল্টেজটা সেটা কি এইখানটা দাঁড়িয়েছে, আর এইখানে যেটা নিউট্রালটা, নিউট্রালটা ভায়া লোড এই জায়গাটা দাঁড়িয়েছে, তাই না? কারো বুঝতে অসুবিধা থাকলে বলো, জাস্ট ভালো করে দেখো। আমি তো সুইচটাকে অফ করে দিইনি, সুইচটা চালু আছে, মানে ধরো এই লাইটটা লাইটটা ডাইরেক্ট আমি সুইচ অন করে দিয়েছি। তাহলে আমার জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, এইখানটা একটা ওপেন সার্কিট, যে 200 ভোল্টেজটা আমি এখানে অ্যাপ্লাই করেছি দেখো ফিউজটা ব্লোন হয়ে গেলেই এই ফিউজের একপাশে 200 ভোল্টেজ চলে আসবে, তাই না? কারো কারো কি আপত্তি আছে এখানে? দেখো এই জায়গাটা 200 ভোল্টেজ চলে আসবে। সমস্যাটা এখানে যে এখানে 200 ভোল্ট, আমি 200 ভোল্টেজ অ্যাপ্লাই করলে 200 ভোল্টেজ দিল। আজকে যদি আমি এখানে 200 জায়গায় 2000 ভোল্টের কোনো লোড চালাই, 2000 ভোল্টের লোড চালালাম, ধরো 2000 ভোল্ট, এবং ধরো মনে করো এই যে লোডটা তুমি চালাচ্ছ, মনে করো লোডটা 1000 ওয়াটের, 1000 ওয়াটের লোড। 1000 ওয়াট আর 2000 ভোল্ট মানে বুঝতেই পারছো এখানে কত অ্যাম্পিয়ার ড্রপ হচ্ছে, 0.5 অ্যাম্পিয়ার ড্রপ হচ্ছে, কথা কথা বলছি। তাহলে যখন ফিউজটা চালু ছিল তখন সেইখানটা দেখো খেয়াল করে এর ভেতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার যাচ্ছিল, এখান থেকে 0.5 অ্যাম্পিয়ার যাচ্ছিল। বুঝতেই পারছো যে খুব কম, মানে খুব সরু চুলের মতো ফিউজ লাগালেই হবে আর 0.5 অ্যাম্পিয়ার যাচ্ছে। হম, মানে খুব লো রেটিং এর ফিউজ লাগালেই হবে। কিন্তু যে মোমেন্টে ফিউজটা ব্লোন আউট হবে, যে মোমেন্টে ফিউজটা ব্লোন আউট হবে একবার 2000 ভোল্টেজ এর ঘাড়ে এসে পড়বে এইটুকু কন্ট্যাক্টের মধ্যে।
কালকে তোমাদের একটা ছোট গ্লাস ফিউজ বা ওই রকম কাঠের ফিউজ দেখিয়েছিলাম, জাস্ট একবার বলো তো, যদি ওই যে কাঠের ফিউজটা আমি দেখিয়েছি এইটুকু সাইজে জাস্ট এতটা ছোট, 2000 ভোল্টেজ এইটুকু গ্যাপের মধ্যে এসে পড়েছে, অর্থাৎ তোমার হাতে যে ফিউজটা মানে এই ফিউজ বেসের সাইজটা মনে করো এইটুকু, জাস্ট ছোট, আমি যতটা আঁকছি ততটা, এই এতটা ছোট, এবং এতটা ছোটর মধ্যে দুটো কন্ট্যাক্ট আছে, এই দুটো কন্ট্যাক্ট বেশি ডিস্টেন্স নেই, তাদের ভেতরে মনে করো 2000 ভোল্টেজ দাঁড়িয়েছে। তো যে কোনো মোমেন্টে তো প্লাস্টিক, এই যে প্লাস্টিক বডিটা বা পিভিসি বডিটা যে কোনো মোমেন্টে ব্রেকডাউন হয়ে যেতে পারে, হ্যাঁ কি না, হতে পারে। তার মানে বুঝতে পারছো যে তোমার শুধুমাত্র ফিউজের ভেতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে ওইটা কিন্তু দেখলে হবে না, ফিউজটা কত ভোল্টেজের রেটিং আমি অপারেট করছি সেটাও একটা ম্যাটার। মানে যেটা বলতে চাইছি যে যে আমি মনে করলাম যে ও 0.5 অ্যাম্পিয়ার, তো ছোট একটা ফিউজ লাগিয়ে দিলেই হবে, আমি ভাবলাম এখানে দেখেই তো বুঝতে পারছি 0.5 অ্যাম্পিয়ার, ছোট্ট একটা এইটুকু একটা গ্লাস ফিউজ লাগিয়ে দেবো, এইটুকু যেটুকু মাত্র এইটুকু গ্লাস ফিউজ লাগিয়ে দেবো। সমস্যাটা হবে যখন ফিউজটা, যখন কারেন্ট ফ্লো হচ্ছে, যখন কারেন্ট ফ্লোয়িং, দেখো তখন এই দুদিকের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত, 0, তখন এদের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই। কিন্তু যে মোমেন্টে ফিউজটা ব্লোন আউট হয়ে যাচ্ছে সেই মোমেন্টে কিন্তু এই যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছে এটা ঘাড়ে এসে পড়ছে, এবং তখনই কিন্তু সমস্যাটা হয়েছে দাঁড়ায়, তখন কিন্তু তোমাকেই কারেন্ট রেটিংটা শুধু দেখলেই হবে না, তখন তোমাকে ভোল্টেজ রেটিংও দেখতে হবে। মানে এই ভোল্টেজ রেটিং যেহেতু দেখতে হবে, সেই জন্য আমরা কি করব, ফিউজটাকে অ্যাকর্ডিংলি আমি, অর্থাৎ ফিউজটাকে আমি যখন ক্লাসিফাই করব, দুভাবে ক্লাসিফাই করব, একটাকে বলছি আমি লো ভোল্টেজ, একটাকে বলছি আমি হাই ভোল্টেজ। এবং এই লো ভোল্টেজ যেটাকে আমি বলছি, মানে আমরা যাবতীয় চোখের সামনে যা যা ফিউজ আজ অব্দি তুমি দেখেছো, যা যা দেখেছো সেগুলো সব লো ভোল্টেজ ফিউজ, হাই ভোল্টেজ ফিউজ কখনো চোখে তোমরা দেখোইনি। লো ভোল্টেজ ফিউজ তাদের আবার 3 রকম ক্লাসিফিকেশন আছে, সেগুলো আমি পরে আসছি। হাই ভোল্টেজেরও 3 রকম ক্লাসিফিকেশন আছে। মোট কথা হচ্ছে আমি যেটা বলতে চাইছি যে যদি লো ভোল্টেজ থাকে, মানে ওই ধরো আপ টু 1000 ভোল্ট, আপ টু 1000 ভোল্ট তোমার যদি থাকে সিস্টেমে, সেক্ষেত্রে তুমি যে ফিউজ গুলো ইউজ করবে তাদের চেহারা হবে ছোট এবং সেগুলো একরকম দেখতে হবে। যখনই তোমার ভোল্টেজ রেটিং অনেকটাই বেশি হয়ে যাবে, তখন তোমাকে ফিউজের এই কনসেপ্ট থেকেই বেরিয়ে যেতে হবে। মানে ফিউজ থাকবে, ফিউজের নেচারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, ফিউজটা অন্যরকম দেখতে, তার অন্যরকম কাজকর্ম সবকিছু অন্যরকম। এবার এই যে লো ভোল্টেজ ফিউজের কথা বলছি, লো ভোল্টেজ তোমরা যত রকম ফিউজ দেখেছো, এই লো ভোল্টেজ ফিউজকেও 3 রকম ওয়েতে আমরা ক্লাসিফাই করছি, মেনলি 2 রকম, মেনলি 2 রকম। কি কি ওয়েতে ক্লাসিফাই করছি না, তোমার, আমার বক্তব্যটা হলো যে আমার লো ভোল্টেজ ফিউজ মানে কি, লো ভোল্টেজ ফিউজ মানে আমাকে জানতে হবে যে ফিউজটা কিন্তু আমার লো ভোল্টে অপারেট করবে। হ্যাঁ, এবার যদি জিজ্ঞেস করে যে কত কারেন্টে অপারেট করবে, দ্যাটস আলাদা ইস্যু। সেটা কি রকম, যেমন ধরো তোমার কাছে একটা গ্লাস ফিউজ আছে, কালকে যে আমি তোমাদের গ্লাস ফিউজ দেখিয়েছিলাম, এই একটা সিলিন্ডারের মতো, এই 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 দিকে একটা কন্ট্যাক্ট আছে, এই দিকে একটা কন্ট্যাক্ট আছে, আর এর মাঝখানে একটা সরু চুলের মতো তার আছে, এটা হচ্ছে গ্লাস ফিউজ। তো গ্লাস ফিউজের ভেতরে যে সরু তারটা, হতে পারে সেটা 10 অ্যাম্পিয়ারের, হতে পারে সেটা 20 অ্যাম্পিয়ারের, হতে পারে সেটা 40 অ্যাম্পিয়ারের। কিন্তু এই যে ছোট গ্লাস ফিউজের এই যে ছোট ডিস্টেন্সটা, এটা বলেই দিচ্ছে যে ইট শুড বি ইউজড ইন, বা বলেছে, বলেছে ম্যাক্সিমাম 230 ভোল্ট বা 250 ভোল্ট বা 300 ভোল্ট বা 400 ভোল্ট রেঞ্জে এই জিনিস তুমি ইউজ করতে পারো। ভোল্টেজ রেটিং অনুযায়ী কিন্তু তার লেন্থ যেটা, ফিউজের যে লেন্থটা, সেই লেন্থটা কিন্তু ভোল্টেজ রেটিং অনুযায়ী কি কারেন্ট রেটিং ডিফারেন্ট হতে পারে। যেমন কারেন্ট রেটিং হবে ভেতরের ওয়্যারটার পাস সেটাও সেরকম বাড়বে, কিন্তু এই যে লেন্থটা, এটা ডিপেন্ড করবে কতটা ভোল্টেজ। হোয়াই দিস লেন্থ, কারণটা হচ্ছে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমার যে দুটো কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্টের মধ্যে যখনই ফিউজ ব্লোন আউট হয়ে যাবে, তখনই আমার যে 230 ভোল্ট যদি হয়, তাহলে এর অ্যাক্রসে 230 ভোল্ট এসে পড়বে এই দুটো কন্ট্যাক্টের অ্যাক্রসে। তাহলে আমাকে এনাফ গ্যাপ রাখতে হবে যাতে করে এই গ্যাপটার মধ্যে যে এয়ার কিছু নেই, মানে এখানে ধরো এয়ার আছে, তাহলে এই এয়ারটা যেন ব্রেক ডাউন না হয়ে যায় এই 230 ভোল্টে, মানে যে গ্যাপটা রেখেছি। আমি যদি গ্যাপটা এইটুকু না রাখি, একদম ছোট্ট এইটুকু এইটুকু গ্যাপ রাখি, যে তার মধ্যে আমি দাবি করি 400 ভোল্টের এসি পড়বে, হবে কি ব্রেক ডাউন হয়ে যেতে পারে, এটা খুব ছোট ছোট দুটো গ্যাপ নিয়ে ব্রেক ডাউন হয়ে যেতে পারে।
তো সিম্পলি আমার এইসব করলে হবে না, আমাকে ভোল্টেজ রেটিং দেখিয়ে এদের মধ্যে গ্যাপিংটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে একটা পার্টিকুলার ভোল্টেজ রেঞ্জে দাঁড়িয়ে আমি যত রকম অ্যাম্পিয়ারের ফিউজ ইউজ করি না কেন, মোটামুটি দেখবে তার লেন্থ গুলো ফিক্স থাকে, একটা সার্টেন অ্যামাউন্ট একটা লেন্থ থাকে। এবং অ্যাকর্ডিংলি কালকে ফিউজের আরেকটা টার্ম আমি বলেছিলাম, যে ফিউজের একটা অসুবিধা বলেছিলাম। কি অসুবিধা বলেছিলাম? প্রবলেমটা হচ্ছে যেটা আমি বলেছিলাম যে সার্জ বা ইম্পালস ওয়েভ, যদি কোনো সার্জ কারেন্ট চলে আসে যেটা কিনা মাইক্রো সেকেন্ড অর্ডারে থাকছে, মানে ধরো আমি চাইছি ফিউজ, আমি যেটা কালকে বারবার বলছিলাম যে আমি চাইছি ফিউজটা 10 অ্যাম্পিয়ারে অপারেট করুক, কিন্তু সে 10 অ্যাম্পিয়ার কতক্ষণ, যদি সামথিং সে অ্যাটলিস্ট 100 মিলি সেকেন্ডের জন্য যদি আমার 10 অ্যাম্পিয়ার যায়, তখন ফিউজ ব্লোন আউট হবে। কিন্তু নট দ্যাট যে মাইক্রো সেকেন্ড অর্ডারের মধ্যে যদি 1000 অ্যাম্পিয়ারও চলে যায়, ধরো 50 মাইক্রো সেকেন্ড, এই সময়ের মধ্যে যদি 1000 অ্যাম্পিয়ারও চলে যায়, তাহলে ফিউজটাকে আমি ব্লোন আউট হতে দেবো না। আমি চাইছি না এই ফিউজের ভেতরে 1000 অ্যাম্পিয়ার পাস হয়ে যাক, আমি চাইলেই তো হবে না, তার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাহলে সেই ফিউজ গুলো আদৌ এই সার্জ কারেন্টটাকে পাস করতে দেবে নাকি দেবে না, তার অ্যাকর্ডিংলি আমি ফিউজকে মেইনলি দুভাগে ভাগ করবো। ঠিক আছে? তো ধরো প্রথম যেটা আমি বলতে চাইছি, যে ফিউজটা তোমরা এতদিন চোখের সামনে যেগুলো দেখেছো, তোমরা ইনফ্যাক্ট এই ফিউজ তখন দেখোনি অনেকেই হয়তো, একটাকে আমি বলছি রিওয়ারেবল টাইপ ফিউজ। নামটা শুনে তোমরা বুঝতে পারছো যে রিওয়ারেবল টাইপ ফিউজটা হচ্ছে আর কিছুই না, যেটা আমি আবার আমার যে ব্লোন আউট হয়ে যাবে আমি আবার রিওয়ারিং করতে পারবো। ঠিক আছে? এর স্পেসিফিক্যালি আরেকটা নাম আছে, যেটাকে তোমাদের এখানে বলেছে, ফিউজটার নামটা হচ্ছে এক্স্যাক্টলি তারা বলছে সেমি এনক্লোজড। এই রিওয়ারেবল কথাটার আগে একটা লিখেছে সেমি এনক্লোজড। সেমি এনক্লোজড রিওয়ারেবল টাইপ ফিউজ। why this semi enclosed? সেমি এনক্লোজড কথাটার মানেটা কি বলছে? সেমি এনক্লোজড কথার মানে বলে দিচ্ছে যে অর্ধেকটা চাপা আছে বা অর্ধেকটা এরকম কেস। কারণ ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই একটা ফিউজ তোমরা তো অনেকেই চোখের সামনে দেখেছো এবং দেখেছো যে ফিউজের একটা জায়গাতে একটা থাকে বেস, একটা থাকে টপ। হুম, মানে যেটা বলতে চাইছি যে দেখবে দেখবে এইরকম একটা বেস থাকে, আর তার উপর লাগানোর জন্য এইরকম একটা টপ থাকে, তাই না? এবং আমরা নর্মালি কি করি, আমার কানেকশনটা এইটা থেকে এইটা এইভাবে থাকে, আর ফিউজটাকে আমরা কিভাবে লাগাই, এই যে দুটো মেটাল কন্টাক্ট আছে তার মাঝখানে ফিউজটাকে আমরা রিওয়ার করে দিই, অর্থাৎ বেঁধে দিই। এখানে একটা স্ক্রু দিয়ে এখানে একটা স্ক্রু দিয়ে টাইট করে দিই। তারপরে যখন ফিউজটা লাগানোর দরকার হবে, এইটাকে নিয়ে আমরা এর মধ্যে লাগিয়ে দিই, তাই তো? এইটাকে আমি বলছি ফিউজের বেস, আর এইটাকে বলছি ফিউজের হোল্ডার, হোল্ডার বা টপ বা কার্টিজ বলা হয়, মানে কার্টিজ হচ্ছে ভেতরে যেটা কার্টিজ আর কি। তো এই হোল্ডার বা টপটার মধ্যে আমরা রিওয়ার করি, সেটাকে নিয়ে আমরা বেসে লাগিয়ে দিই। এই তো কোনো এরকম থাকে, জানো এটা তোমরা। বক্তব্যটা হলো যে এই যে ওয়্যারটা, এই ওয়্যারটা কি টাইপ আছে, মানে বাইরে থেকে আহ, এটা অ্যাকচুয়ালি তুমি যখন লাগিয়ে দিচ্ছ ভেতরেই থাকছে, কিন্তু পুরোপুরি তো থাকছে না, মানে সেমি এনক্লোজ টাইপ। এরপর কিন্তু পুরোপুরি কোনো আচ্ছাদন বা এরকম নেই। তো সেই জন্য এটাকে আমি বলছি সেমি এনক্লোজ এই ফিউজটা। মানে ফিউজের যে মেটাল কন্টাক্ট গুলো, এই মেটাল কন্টাক্ট গুলো কিন্তু আমার যখন আমি ভিতরে লাগিয়েছি তখন ভিতরে ঢুকে বসছে। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, তোমার সুইচ বোর্ডটা ভাবো, জাস্ট সুইচ বোর্ডটা ভাবো। সুইচ বোর্ডে কি কি আছে? বেশ কিছু সুইচ আছে, কিছু তোমার একটা দুটো বা প্লাগ পয়েন্ট টপ আছে, ইন্ডিকেটর থাকতে পারে নাও পারে, আর ফিউজ আছে। দেখো দেখি টোটাল জায়গার মধ্যে কোন জায়গাটা সব থেকে বেশি ডেঞ্জার? ফিউজটা। আর ফিউজের ওই টপটা, মানে এইটা যদি তোমার খোলা থাকে, দেখো এইটার হাত পড়লে তোমাকে সব দেবে। আর বাকি দেখো, বাকি যতগুলো সুইচ সুইচ বাকি যতগুলো যা কিছু আছে,
সবারই মেটাল কন্টাক্ট গুলো ওই সুইচ বোর্ডের ভেতরের দিকে, যেটা যতক্ষণ তুমি সুইচ বোর্ডটা স্ক্রুড্রাইভার দিয়ে খুলছো তার আগে তোমার অ্যাক্সেস পাওয়া সম্ভব না। অর্থাৎ ওই যে তোমার সুইচ গুলো, সেই সুইচের উপরে হাত বোলাও তোমার শক লাগবে না, কিন্তু যদি এই যে উপর এই খোলা অবস্থায় উপর হাত বোলাও শক লাগতে পারে। তার মানে কি, এর যে মেটালিক কন্টাক্ট গুলো, এই মেটালিক কন্টাক্ট গুলো বলতে পারো তুমি সেমি এক্সপোজড, মানে কিছুটা বাইরে এক্সপোজ করা আছে। আর সেমি এক্সপোজ করা মানে সেমি এনক্লোজ, মানে এই যে মেটালিক কন্টাক্ট গুলো সেমি এনক্লোজ সাইড, মানে সেমি এনক্লোজ মানে পুরোপুরি ভেতরে নেই, সেমি। তো এই যে সেমি এনক্লোজ টাইপ বলছি, এই সেমি এনক্লোজ টাইপ হলেই এটাকে যেটা করতে হবে বলছি রিওয়ারেবল। রিওয়ারেবল রিওয়ারেবল মানে কি, তুমি তার আবার পড়াতে পারো, যে ফিউজটা উড়ে গেল মানে তোমার তারটা ব্লোন আউট হয়ে গেল, তুমি আবার রিওয়ারিং করতে পারো, করে তারপর লাগাতে পারো। সেই সেমি এনক্লোজ টাইপ রিওয়ারেবল ফিউজ এটাও আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওপেন টাইপ, একটা হচ্ছে গ্লাস টাইপ। গ্লাস কার্ট্রিজ টাইপ। সেমি এনক্লোজ রিওয়ারেবল ফিউজ আবার দু রকম হতে পারে। একটা ওপেন টাইপ, ওপেন টাইপ মানে অলরেডি যেটা আমি কালকে তোমাদের দেখিয়েছি যে ওয়্যারটা ওপেন করা। আর গ্লাস ফিউজও তোমাদের দেখিয়েছি গ্লাস কার্ট্রিজ টাইপ, যেখানে কি আছে না তোমার একটা বেসের মধ্যে গ্লাসটাকে নিয়ে, গ্লাসটা হচ্ছে এক ধরনের একটা কার্ট্রিজ, এই যে গ্লাস ফিউজ, অর্থাৎ সেখানে তারটাকে তোমাকে স্ক্রুড্রাইভার দিয়ে বাঁধতে হবে না, তারটা অলরেডি একটা ছোট্ট একটা কাঁচের টিউবের মধ্যে পাওয়া যাচ্ছে, সেই টিউবটাকে ধরে তুমি বসিয়ে দাও। মানে এটাকে বলছি আমি ওপেন টাইপ, একটা হচ্ছে গ্লাস কার্ট্রিজ টাইপ। দুটোই হচ্ছে আমি দুটোই হচ্ছে সেমি এনক্লোজ টাইপের মধ্যে পড়ছে এবং রিওয়ারেবল টাইপ ফিউজের মধ্যে পড়ছে। ঠিক আছে, আগে ছবিগুলো দেখিনি তোমাদেরকে একটু। সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? আচ্ছা আচ্ছা দেখ, এই ছবিটাতে সবাই তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে কি নেওয়া আছে, দেখতে পাচ্ছ যে দুটো, দেখো না, একটাকে বেস, ঠিক আছে, একটা বেস নিয়েছি, আর একটাকে বলছি ফিউজ ক্যারিয়ার বা যেটাকে হোল্ডার সেটাকে বলে। এবং দেখো ফিউজ ওয়্যারটা দেখো এই হোল্ডারের মধ্যে বাঁধা আছে, আমরা কি করবো, ওটাকে নিয়ে আমরা বেসের মধ্যে লাগিয়ে দেবো, এবং আমার যে লাইনের কানেকশনটা কিন্তু বেসের সঙ্গে থাকবে। এবং ফিউজ ওই ক্যারিয়ার বা হোল্ডার থাকে তোমার, আমরা ডিটাচ করতে পারি। ঠিক আছে, ওটা তুমি ডিটাচ করে নিয়ে করতে পারি। তো এটা হচ্ছে নর্মাল, যেটা আমি বললাম ওপেন টাইপ হলো। এই ছবিটা যদি অতটা স্পষ্ট নয়, এই ছবিটা তবু দেখে তোমরা বুঝতে পারছো, এরকম ছবি তোমরা সবাই দেখেছো। এই ফিউজ মানে এই ধরনের ফিউজ হয়তো তোমরা অনেকেই দেখেছো। দেখবে এই ফিউজও বিভিন্ন রকম রেটিং এর হতে পারে, এবং এই ফিউজ গুলো দেখে বুঝতে পারছো এগুলো সবই হচ্ছে রিয়েল ওয়্যারেবল টাইপ। অর্থাৎ এর যে তোমার ক্যারিয়ার বা হোল্ডার আছে তার মধ্যে আমি ফিউজ ওয়্যারটা লাগাবো এবং এটাকে জাস্ট পুট করে দেবো। তো এইগুলোতে সব হচ্ছে ওপেন টাইপ হলো। এটা তোমরা বুঝতে পারছো গ্লাস কার্টিজ টাইপ ফিউজটা, অর্থাৎ বাজার থেকে এই গ্লাস কার্টিজ মানে গ্লাসের যে টিউবটা, এই টিউবটা পুরোটাই কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এবং এটা পুরো কিনতে পাওয়া যায় এবং এটাই কার্টিজ হিসেবে ইউজ হয়। অর্থাৎ তোমার যখন ব্লোন আউট হয়ে গেল, ইউ মাস্ট হ্যাভ টু রিপ্লেস দিস কার্টিজ। তুমি ভেতরে ওই ওয়্যারটা তোমাকে আর লাগাতে হবে না, ওটা লাগানোই আছে রেডিমেড, তুমি শুধু টিউবটাকে রিপ্লেস করে দেবে, মানে এটাই কার্টিজ। পেনের যেমন কি হয়, পেনে রিফিল পরিবারে রিফিলটা লাগাতে হয় বা কার্টিজ লাগাতে হয়, এটা হচ্ছে কার্টিজ। কার্টিজটা ওই কার্টিজ নষ্ট হয়ে গেছে, আবার নতুন একটা কার্টিজ কিনে পড়াতে হবে। এবং এটা কোথায় থাকে, এটা দুরকম মেশ হতে পারে।
দেখো যে ছবিটা আমি বার করেছি এই মুহূর্তে, এই ছবিটা ভালো করে দেখো, এই ছবিটার মধ্যে কিন্তু এই গ্লাস ফিউজটাকে বসানো যাবে। জাস্ট দুদিকের ভোল্টেজ দুটোকে একটু দেখো ভালো করে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই গ্লাস ফিউজটা জাস্ট ওর মধ্যে ধরে বসিয়ে দেবে, আর কিচ্ছু না। গ্লাস ফিউজটা ওর মধ্যে এরকম কাঠির মধ্যে এরকম জাস্ট লাগাবে, ক্লিক করে এগিয়ে যাবে। দিয়ে এইটা হচ্ছে তোমার ওই হোল্ডারটা, ক্যারিয়ারটা, সেইটাকে নিয়ে আবার তুমি বেসের মধ্যে লাগিয়ে দেবে। এটা এরকম টাইপের হতে পারে, বা গতকালকে তোমাদের যেরকম দেখিয়েছি আমি, হ্যাঁ ওইটাও হতে পারে, ওটাও দেখাচ্ছি। আমি আমার ডাউনলোড করে নিই। এইটা হচ্ছে গ্লাস ফিউজের আরেকটা টাইপের তোমার অ্যারেঞ্জমেন্ট, যেখানে দেখতে পাচ্ছ যে উপরে একটা ঢাকনা, প্যাকেটের ঢাকনা আছে, যেটা গায়ে ফিউজ লেখা আছে। ওইটা ঢাকনাটা ডিটাচ করা যায়, নিচের দিকে ডান দিকের ছবিটা দেখো, ডিটাচ করেছে। এবং দেখতে পাচ্ছ যে ওখানে একটা ওরকম ইয়ে রয়েছে, মানে ওই ডান দিকে যেটাকে ডিটাচ করেছে ওর মধ্যে গ্লাস ফিউজটা ঢুকিয়ে দিয়ে, কালকে আমি যেভাবে তোমার সামনে করেছিলাম, ওর মধ্যে গ্লাস ফিউজটা ঢুকিয়ে দিয়ে ওটা আমার প্যাঁচ দিয়ে এঁটে দেবে, আর কিছুই না। তো এটা হচ্ছে যেমন, এবং ফিউচার দেখো বাঁ দিকে যে ছবিটা আছে, নিচে বাঁ দিকের ছবিটা, ওখানে দেখতে পাচ্ছ ফিউচার দুটো কন্ট্যাক্ট আছে। বুঝতেই পারছো, নিশ্চয়ই আন্দাজ করে নিতে পারছো কি আছে ব্যাপারটা। তো যেটা বলছিলাম আমি, যে আমরা এতক্ষণ ধরে এই দুটো ছবি দেখলাম, সেমি এনক্লোজড টাইপ, রিভার্বেল দু রকম ছবি দেখলাম, ওপেন টাইপ এবং গ্লাস প্যাকেট টাইপ দু রকম ছবি দেখলাম। আচ্ছা কি একটু তোমরা নিজেরা একটু বলার চেষ্টা করো তো, এদের মধ্যে কি সুবিধা থাকবে বা কি অসুবিধা থাকতে পারে? সুবিধা কি, অ্যাডভান্টেজ কি কি, এটা একটু বলার চেষ্টা করো যদি পারো। প্রথমটা বলতে পারো তুমি। বিপদ নেই, কেন বিপদ নেই? কারণটা হচ্ছে তুমি ফিউজ ক্যারিয়ারটাকে বেস থেকে আলাদা করে নিচ্ছ, ফিজিক্যালি এটাকে আলাদা করে নিচ্ছ। তারপর মনের সুখে তুমি তারটা মারধর, সব লাগবে তোমাকে? লাগবে না। যেমন ফিউজ একটা মারছো, তোমার কোনো সব লাগার ভয় নেই। এটাকে তুমি খুলে নিয়েছো, মনে আর সুন্দর করে ফিউজ একটা ওয়ারিং করলে, তারপর আবার ধরে লাগিয়ে দিবে। এটা একটা বড় অ্যাডভান্টেজ। খুবই সস্তা। হবেই, জানা কথা। আর কিছু অ্যাডভান্টেজ এই জিনিসটা ভাবো না, তোমার ছবি থেকে একটু ভাবো। easy to use, ইজি টু ইউজ তুমি বলতেই পারো, ইউজ করা কি easy। মানে ওই ইউজ মানে হচ্ছে তোমার রিওয়ার্ড করা, বেসিক্যালি রিওয়ার্ডিং করাটা খুব ইজি। আরেকটা সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ কি জানো? খেয়াল করো, যখন ছোট ছিলে, বাড়িতে ধরো দুম করে কারেন্ট চলে গেছে, দেখ দেখ ফিউজটা গেল নাকি দেখ, ফিউজটা গেল নাকি দেখ, ফিজিক্যালি তুমি দেখতে পাবে। এটা খুলে নিলে দেখবে যে হ্যাঁ এই তারটা কেটে গেছে, তুমি বুঝে যাবে আচ্ছা তারপরে ফিউজটা কেটে গেছে, ফিজিক্যালি পরিষ্কার দেখে বোঝা যায়। এটা অনেক বড় অ্যাডভান্টেজ, যে তোমার যদি ফিউজটা কেটে যায়, দেখে বোঝা যায় যে হ্যাঁ ওটা কেটে গেছে। হুম।
আচ্ছা, আর ডিসঅ্যাডভান্টেজ কি কি হতে পারে এই সিস্টেমের? ডিসঅ্যাডভান্টেজ, সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যে কারণে আমি সেকেন্ড একটা নিচ্ছিলাম, যে একটা অসুবিধা হচ্ছে যে এরা হচ্ছে সার্চ কারেন্টকে প্রোটেক্ট করতে পারে, মানে সার্চ কারেন্ট এরা উইথস্ট্যান্ড করতে পারে না, সার্চ কারেন্টেরও এরা ফিউজ হয়ে যায়। হুম। যে সার্চ কারেন্ট ওরা পাস করে দিতে পারে না, সার্চ দিলে ওরা ফিউজ হয়ে যাবে, খুব অল্প সময়ের জন্য হলেও ফিউজ হয়ে যাবে। ওটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। আর কি কি ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে দেখো, সেটা হচ্ছে যে তোমার এই ফিউজটা, ধরো তোমার ওয়্যারটা ছিল, তোমার একটা ব্লোন আউট হয়ে গেছে, ঠিক আছে, ব্লোন আউট হয়ে গেছে রাতের বেলা। এবার ধরো রাতের বেলা তুমি চারিদিকে খুঁজছো, ফিউজ ওয়্যার খুঁজে পাচ্ছ না, তুমি কি করবে? তোমার ঘরের যে কোথাও একটা ছেঁড়া তার ফার পড়ে আছে, ওখান থেকে তারটাকে ছাড়িয়ে নিয়ে ওই দুটো তার, ওই যেমন আগের দিন বলছিল, দুটো তারকে নিয়ে এরকম লাগিয়ে দিলে ব্যাস। প্রবলেম কি হবে বলো তো? আগে যে ধরো তারটা লাগানো ছিল সেটা ছিল 6 অ্যাম্পিয়ারের জন্য ছিল, আর তুমি এখন জানো না, নিজের আন্দাজে জীবনে একটা তার লাগিয়ে দিলে, তুমি জানো না ওই তারটা লাগিয়ে সেটা 5 অ্যাম্পিয়ারে অপারেট করবে নাকি 7 অ্যাম্পিয়ার অপারেট করবে নাকি 9 অ্যাম্পিয়ার অপারেট করবে, তুমি জানো না। ফিউজ ওয়্যার বাজারে যেটা কিনতে পাওয়া যাচ্ছে, একটা রেডিমেড ওয়্যার কিনতে পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু দু রকম অনুযায়ী কিনতে পাওয়া যায়, একটা 5 অ্যাম্পিয়ার বা 6 অ্যাম্পিয়ারের জন্য, একটা 15 অ্যাম্পিয়ারের জন্য, দুটোর জন্য দু রকম ফিউজ তার বাজারে তুমি কিনতে পারছো, সেটা কিন্তু স্পেসিফাই করা। এবং যারা ওই ফিউজ ওয়্যারটা বানিয়েছে, তারা যথেষ্ট পরিমাণের টিন, তার সঙ্গে কপার হোক, তার সঙ্গে তোমার ইয়ে হোক, লেড হোক, একটা নির্দিষ্ট অনুপাতিক মিক্সচারে মিশিয়ে একটা পার্টিকুলার ক্রস সেকশন করে কিন্তু ওইটা ডিজাইন করেছে, যেটা 6 অ্যাম্পিয়ার তো 6 অ্যাম্পিয়ারই অপারেট করবে। তো তুমি কি করছো, এই কার্টেজটাই ফিউজের সুবিধা হচ্ছে, মানে এই রিকোয়ারমেন্টটা ফিউজের সুবিধা হচ্ছে যে যা খুশি তা তো পরিয়ে দেওয়া যায়, যে কোনো ন্যাকেটটা তুমি পরিয়ে দিতে পারো। তো যেই ন্যাকেটটা তুমি এটা পরিয়ে দেবে, তুমি ভালো করে দেখবেই না ওটা 5 অ্যাম্পিয়ারে নাকি 7 অ্যাম্পিয়ারে কত অ্যাম্পিয়ার অপারেট করবে। অর্থাৎ তোমার যে অপারেটিং কারেন্ট যেটা, সেটা কিন্তু মে ভ্যারি ডিউ টু আননোন ফিউজ, আননোন, যা বাবা, এরপর কল ঢুকে না, রাগ উঠে না। আমার ছবিটা কি ফ্রিজ হয়ে গেছে না? ঠিক আছে, একটু রেকর্ড করো, ছবিটা ঠিক আছে? হ্যাঁ তুমি স্যার, একটু ঠিক রেকর্ড আছে স্যার। করো। ঠিক আছে আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপর এই ছবিগুলো সমস্যা। থাক, মোটামুটি ইয়ে আছে। আচ্ছা, 3 নম্বর ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে, সেটা হচ্ছে আর কিছুই না। ধরো এই ফিউজটা যখন পুড়বে, মানে যখন এটা ফিউজটা অপারেট করবে, যেই দেখবে অপারেট করবে, দেখবে এর গায়ে একটা ছাই মতো লেগে আছে, তোমরা এটা সবাই দেখেছো। যেই ওয়্যারটা পুড়ে যাবে, দেখবে যে এই যে মেটাল কন্ট্যাক্টটা, আর এই মেটাল কন্ট্যাক্টটা তার গায়ে একটুখানি উফ, মহা সমস্যা। এক সেকেন্ড দাঁড়াও তো, কথাগুলো বন্ধ করে যায়। পেয়েছো সবাই? ঠিক আছে।
ভিডিও পেয়েছো তো? হ্যাঁ এসএমএস স্যার, করবে, মাথা গরম করে দেয়, জানো আমি কলটা কেটে দিচ্ছি, তাও কলটা করছে, আননোন নাম্বার। হ্যাঁ কি বলছিলাম, হ্যাঁ আরেকটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে, ধরো এই যে ফিউজের ওয়্যারটা যখন পুড়বে, অর্থাৎ যখন ব্লোন আউট হবে, তখন কি হবে, ধরো এইটা একটা পার্টিকুলার মেটালের তৈরি, যখন ব্লোন আউট হবে একটা অক্সিডেশন ফর্ম করবে। তো অক্সিডেশন যদি ফর্ম করে তখন দেখবে পুড়বে, শুধু পুরো তাই নয়, দেখবে এই মেটাল যে কন্ট্যাক্ট গুলো তার গায়ে দেখবে ধোঁয়া মতো কালো মতো লেগে আছে, অর্থাৎ ওটা যে পুড়েছে তুমি বুঝতে পারবে। একবার হলো ঠিক আছে, তুমি মুছে নিলে, লাগিয়ে দিলে, দ্বিতীয়বার হলো দীর্ঘদিন ধরে এরকম ফিউজ অপারেট করতে 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 একটা টাইম কি হবে, এত পরিমাণ অক্সিডেশন হবে, এই মেটাল কন্ট্যাক্ট গুলো নষ্ট হয়ে যাবে। এই অক্সিডেশন হচ্ছে একটা বড় প্রবলেম। অ্যাকচুয়ালি গ্লাস ফিউজ তৈরি করা হয়েছিল এই অক্সিডেশন ব্যাপারটাকে আটকাতে, কারণ গ্লাস ফিউজের ক্ষেত্রে কি, যে ধরো এইটা একটা কন্ট্যাক্ট আর এই একটা কন্ট্যাক্ট, এই দুটোর মাঝখানে আমরা গ্লাস ফিউজকে পড়াতাম, তাই তো? মানে এই কন্ট্যাক্ট গুলোর মধ্যে গ্লাস ফিউজটাকে আটকে দিতাম। এতে করে সুবিধা কি হয়, যখন এই ফিউজটা পুড়লো, পুড়ে যা কিছু নষ্ট হওয়ার বা অক্সিডেশন হওয়ার ভেতরে হলো, এই কন্ট্যাক্ট গুলো দেখো বেঁচে গেল। গ্লাস ফিউজ ওই কনসেপ্ট থেকেই তৈরি হয়েছিল, এই অক্সিডেশনটাকে আটকাতে। কিন্তু ইন জেনারেল আর কি, গ্লাস ফিউজ তো এর একটা টাইপ হচ্ছে, কিন্তু যদি তুমি এর আগেরটা নাও, মানে যেটা আমি নর্মাল পার্টিকেল ফিউজ দেখালাম, ওখানে কিন্তু এই সমস্যা, এই সমস্যাটা থাকবে, মানে পুড়লে এই জায়গাটা অক্সিডেশন ফর্ম করবে। এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? তো এই মানে সেমি এনক্লোজড রিওয়ারেবল টাইপ ফিউজ, কারো কোনো সমস্যা আছে? যদি না থাকে তাহলে আমি বলছি। ওকে, এবার এতক্ষণ যেটা আমি বলছিলাম, যে আমাদের প্রবলেমটা ছিল যে যদি একটা সার্জ কারেন্ট আসে, অর্থাৎ আমি চাইছি যে ধরো আমার এইটা হচ্ছে আমার নর্মাল কারেন্টের ওয়েভফর্ম, এইটা, এটা নর্মাল কারেন্টের ওয়েভফর্ম, যদি কখনো শর্ট সার্কিট অ্যারাইজ করে, আমি চাইছি যে এই দিকটা মনে করো কারেন্ট আই, এই দিকটাতে টাইম টি, আমি চাইছি যে যদি কখনো কারেন্ট একটা পার্টিকুলার রেঞ্জ অ্যারাইজ করে যায়, অর্থাৎ ডিউ টু এনি শর্ট সার্কিট অর সামথিং লাইক দ্যাট, যদি কারেন্ট এই জায়গায় পৌঁছে যায়, তাহলে এইটাকে আমি বলছি কাট অফ হয়ে যাও, মানে ফিউজ এই জায়গায় অপারেট করবে, এই জায়গাটায় পৌঁছলে ফিউজ অপারেট করবে। এখন ফিউজটা এখানে অপারেট করবে কি না করবে সেটা তো ঠিক আছে, কিন্তু যদি কখনো সার্জ এসে যায়, অর্থাৎ এরকম চলছিল যে মনে করো এই জায়গায় একটা সার্জ এসে গেল, কিরকম সার্জ, না এই জায়গাটা আমার, এইখানটা একটা সার্জ এসেছে, সার্জের নেচার কিরকম হয় দেখবে, একটা স্পাইক, খুব কম সময়ের জন্য, দেখো খুব কম সময়ের জন্য একটা ধুম একটা স্পাইক এসে গেল, এইটাতে সার্জ। এবং সেগুলো অনেক কারণে হতে পারে, আমি বলেছি আগের দিন যে ইন্ডাক্টর ব্যাংকে সুইচিং করা, ক্যাপাসিটর ব্যাংকে সুইচিং করা, কোনো লাইটনিং, লাইটনিং হলো, বা কোনো, সবথেকে বড় কথা হচ্ছে এটা মেনলি আবার পরে ইলেকট্রোম্যাগনেটিক ইএমআই ইন্টারফারেন্স, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স যদি হয় তখন স্পাইক ওভার করতে পারে। হুম। তো এইরকম ঘটনার জন্য যে নর্মাল সাইনোসয়েডাল ওয়েভফর্ম আছে তার মধ্যে খুব একটা ছোট একটা জায়গায় স্পাইক চলে আসতে পারে। তো আমার তো এই স্পাইকের যে পিকটা, সেটা তো এর থেকে অনেকটাই বেশি, আমি চাইছি না, মানে আমি চাই, মানে এখানে আমি চাইছি আনওয়ান্টেড ফিউজ অপারেশন, আমি চাইছি আনওয়ান্টেড ফিউজ অপারেশন, অর্থাৎ আমি চাইছি না ফিউজ এই জায়গাটা অপারেট করুক, কারণ এই যে পিকটা উঠেছে, মানছি এটা যদি কাট অফটা আমার 10 অ্যাম্পিয়ার হয়, আমি ধরে নিচ্ছি যে এটা আমার 20 অ্যাম্পিয়ার রেঞ্জে ছিল, কিন্তু আমি চাইছি না ও খুব অল্প সময়ের জন্য 20 অ্যাম্পিয়ার এসে ওটা আমার সার্কিট পুড়বে না, ওর কিছু ক্ষতি হবে না, ফালতু এই 20 অ্যাম্পিয়ার এসে ফিউজটা অপারেট করে গেলে আমার সার্কিটটাই বের হয়ে যাবে। এমনটা তো নয় যে ফিউজটা অপারেট করে গেলে তুমি অটোমেটিক নিজে চালু হবে, ফিউজটা অপারেট করে যাবে, তোমাকে বুঝতে হবে যে দেখবে না পাওয়ার কাট হয়ে গেছে, তোমাকে আবার দৌড়ো, কোথায় ফিউজ লাগাচ্ছে দৌড়ো, ফিউজ রিপ্লেস করো, এত সময় নেই। এই ফালতু একটা আনওয়ান্টেড, মানে এই স্পাইকটা স্পাইক সিস্টেম আসতেই পারে, আমি এটাকে
আমি নেগলেক্ট করতে পারবো না, যখন তখন ওই স্পাইক আসতেই পারে, কিন্তু এলে ফিউজ আমি চাইছি না অপারেট করতে। দেন আমার সলিউশনটা কি? সলিউশনটা বলছে যে আচ্ছা একটা কাজ করো, ফিউজ কিভাবে অপারেট করছে সেটা আগে আমরা জানি। তো ফিউজ অপারেশন আমরা কি দেখলাম, যে ফিউজের মধ্যে একটা তার থাকে, সরু একটা, ধরো এই দুটো কন্ট্যাক্ট আছে, সেই কন্ট্যাক্টের মাঝখানে একটা সরু ওয়্যার আছে, এই তো ফিউজ। তো যখন এর ভেতর দিয়ে এই খুব অল্প সময়ের জন্য যে কারেন্টটা যাচ্ছে, ধরো 20 অ্যাম্পিয়ার, মানছি এটা, এই যদি 10 মিলি সেকেন্ড হয়, দেখো এটা প্রায় 1 মিলি সেকেন্ডেরও কম, ধরো 500 মাইক্রো সেকেন্ডের জন্য এটা এসেছিল। 500 মাইক্রো সেকেন্ড সময়ের জন্য 20 অ্যাম্পিয়ার এখান দিয়ে ফ্লো করে গেছে। তাহলে যদি 500 মাইক্রো সেকেন্ডের জন্য 20 অ্যাম্পিয়ার ফ্লো করে, তাহলে ফর দিস 500 মাইক্রো সেকেন্ড দেয়ার উইল বি প্রডিউস সাম হিট, হিট তৈরি হবে। হিট তৈরি হওয়ার পর তো এটা মেল্ট হবে, তাই না? তাহলে এই যে হিটটা তৈরি হচ্ছে, যদি হিটটা তৈরি হতে না দিই, আমি বলছি যে 500 মাইক্রো সেকেন্ডের জন্য এলে হিট তৈরি করতে দেবো না। উপায় কি? বলতে একটা কাজ করো, তুমি এটাকে এয়ারের মধ্যে রেখেছো, অর্থাৎ ফাঁপা, এটা কি ফাঁপা এয়ারের মধ্যে ভেতরে আছে? সেটা করো না, এই জিনিসটাকে নিয়ে একটা বাক্সের মধ্যে বন্দি করে দাও, এই ব্যাপারটাকে পুরো এনক্লোজ, একবার এনক্লোজ থাক, এবং কিছু মেটেরিয়াল এই টোটাল জায়গাটায় ভর্তি করে দাও, যেন এই মেটেরিয়ালটা, এখানে যা মেটেরিয়ালটা আমি ভরেছি, কি ভরেছি ভরে দিচ্ছি, ধরো চক ভরেছি, চকের গুঁড়ো, চক ডাস্ট, চকের গুঁড়ো আমি ভরে দিচ্ছি এর ভিতরে। তো চকের গুঁড়ো বা মার্বেলের গুঁড়ো বা কোয়ার্টজ বা তোমার সিলিকা স্যান্ড, এইরকম জিনিসগুলোতে আমি এটাকে পুরো ভর্তি করে দিয়েছি। এমন ভাবে ভর্তি করেছি যেন এই মেটাল কন্ডাক্টরকে ওই জিনিসগুলো সব টাচ করে থাকে। এতে করে কি হবে, ওই 500 মাইক্রো সেকেন্ডের জন্য তৈরি হওয়া যে হিটটা, যেই এখানে হিটটা ওই সময় যে তৈরি হবে, হিটটার সঙ্গে সঙ্গে এইটার মধ্যে ডিসিপেট হয়ে যাবে। অর্থাৎ এই যে চকের গুঁড়োটা রয়েছে, চকের গুঁড়োটা এই হিটটাকে অ্যাবসর্ব করে নেবে, খুব অল্প সময়ের জন্য এলে হিটটাকে অ্যাবসর্ব করে নেবে, কারণ ওর সাথে টাচই রয়েছে না, মেটাল কন্ট্যাক্টটাকে, মেটাল ওয়্যারটাকে ওই চকের গুঁড়োটা টাচ করে আছে। মেটাল ওয়্যারটা খুব অল্প সময়ের জন্য যেই হিটটা প্রডিউস করবে, এই চকের গুঁড়োটা ওটাকে অ্যাবসর্ব করে নেবে। যেই অ্যাবজর্ব করে নেবে, তাহলে ওয়াটারটা তো গরম হতে পারলো না, ফ্লিপও হলো না, মেল্টিং হলো না। হ্যাঁ, এবার যদি 500 মাইক্রো সেকেন্ড না এসে যদি 100 মিলি সেকেন্ডের জন্য আসে, তখন অত, এটা অনেকটা বেশি সময়, এত বেশি সময়ের জন্য এই চকের গুঁড়োটার হিটার কত হিট অ্যাবজর্ব করবে? চকের গুঁড়ো তো আর মেটাল না, মেটাল হলে কি হতো, মেটাল হলে হিট অ্যাবজর্ব করে, মানে খুব তাড়াতাড়ি হিট ট্রান্সফার করতো। কিন্তু 100 মিলি সেকেন্ড এমন অত মানে এতটাও ক্ষমতা নেই 100 মিলি সেকেন্ড ধরে আসা হিট অ্যাবজর্ব করতে পারবে, সেটা পারবে না। তখন স্বাভাবিকভাবে এই ওয়্যারটা বেশি গরম হতে শুরু করবে, যেই একটা পার্টিকুলার টাইম পেরিয়ে যাবে, দিস উইল বি মেল্টেড। দেখো ব্যাপারটা সবার কাছে ধরতে পারলে কিন্তু টেকনিকটা, ঠিক আছে? তো এই পদ্ধতি, এই প্রসেসটাকে নিয়ে কিন্তু আমাদের এইচআরসি ফিউজ তৈরি। এইচআরসি টার্মটা হচ্ছে হাই রাপচারিং ক্যাপাসিটি। রাপচার মানে কি? ওটা দুম করে এসে বেরিয়ে গেল, আবার আবার দুম করে এসে বেরিয়ে গেল। এই স্পাইক একটা নয়, ধরো এই স্পাইক এখানে আসছে, এখানেও আছে, আবার এখানে আসছে, অনেকবার এরকম রাপচারিং রাপচারিং কেস হোক, অনেকটা, অনেক খুব দ্রুত এরকম হাই রাপচারিং, মানে রাপচারিং কেস যদি থাকে, যে আচমকা এসে বেরিয়ে যাচ্ছে, সেইগুলো কিন্তু ক্যাপচার, এই ফিউজটা সেগুলো কিন্তু অ্যাবজর্ব করে নিতে পারবে, মানে ওই হিটটা অ্যাবজর্ব করে নিতে পারবে, যাতে করে ওয়্যারটা মেল্ট না হয়, অর্থাৎ আনওয়ান্টেড জায়গাটা ফিউজ অপারেশন যাতে না হয়ে যায়। তো সেই পদ্ধতিকে কাজে লাগিয়ে এই জিনিসটা তৈরি। মানে কনস্ট্রাকশন খুবই সিম্পল, এই কনস্ট্রাকশনটা পরীক্ষা আছে, খুবই সিম্পল, এটা কিছুই না, যেটা বললাম ওই রকম একটা ইয়ে রয়েছে। এইটা একটা মেটালিক রড আছে, এইখানে একটা মেটালিক রড আছে, আর এইখানটার ভেতরে
এই এগুলোর ভেতরে অ্যাকচুয়ালি এটা নিচের দিকে থাকে। দাঁড়াও, অ্যাকচুয়াল এইচআরসি ফিউজ দেখতে হয় এরকম। সেটা কি না, এইটা হচ্ছে মেটালিক কন্টাক্ট, এটাও তাই এটাও তাই। আচ্ছা, এইটা হচ্ছে সিলভারের ওয়্যার বা প্লেট ওয়্যার, আরো বলতে কথা বেটার বলতে গেলে প্লেট ওয়্যার। আর এইটা হচ্ছে তোমার ওই যেটা বললাম, এটাকে বেশ বলা হয় হিট অ্যাবজর্বিং মিডিয়াম। হতে পারে স্যার চকের গুঁড়ো, চক ডাস্ট হতে পারে, কোয়ার্টজ হতে পারে। নর্মালি কোয়ার্টজটা ইউজ করা হয়, এটা খুব ভালো হিট কোয়েঞ্চ করতে পারে। আর কোয়েঞ্চিং মিডিয়াম হিসেবে কোয়ার্টজ সবথেকে ভালো। চক হতে পারে, কোয়ার্টজ হতে পারে, দেন তোমার স্যান্ড হতে পারে, সিলিকা স্যান্ড আর কি, মার্বেলের ডাস্ট হতে পারে। এই সমস্ত মেটেরিয়াল গুলো, মানে যে মেটেরিয়াল কিন্তু কারেন্ট ক্যারি করতে পারে না, মাথা রাখতে হবে। কারেন্ট যদি ক্যারি করতে পারে তারা ফিউজ অপারেট করে করবে, তো মেটালের সাথে তো ঠিক আছে না। নর্মালি সাদা রঙের দেখবে চকের গুঁড়ো আর কোয়ার্টজের মিশ্রণ টাইপের একটা দেওয়া থাকে এর মধ্যে, এবং একদম তলা দিয়ে এই এই এটা থাকে প্লেটের আকারে। মানে এই সিলভার ওয়্যারটা প্লেটের আকারে থাকে। আমি যদি একটা ছবি পাই প্লেট তুলে, তাহলে তোমাকে আমি দেখাচ্ছি। হুম, এটা থাকে। তাহলে এতে করে কি হবে, এই হচ্ছে তোমার এইচআরসি ফিউজের একটা মানে ইয়েটা আর কি, ঠান্ডাটা। তো কি হচ্ছে, ধরো এই 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 মেটালিক কন্ট্যাক্ট গুলো তুমি একটা ইয়ের মধ্যে এটা বসেছে, হ্যাঁ, এটা বেসের মধ্যে এটা বসেছে এরকম করে। এইরকম একটা বেসের মধ্যে জিনিসটা এটা বসেছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, এই রেড কালার যে যেটা দেখছো এইটা হচ্ছে বেস, সেই বেসের মধ্যে এটাকে ধরে এরকম করে বসিয়ে দিয়েছি, দুদিকটা এটা বসে আছে। ঠিক আছে, আর কি হচ্ছে এইখান থেকে আমি একটা কানেকশন করে দিয়েছি, আর এইখান থেকে একটা কানেকশন করে দিয়েছি। তাহলে কি হবে, কারেন্ট ধরো যখন ফ্লো হচ্ছে, এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কারেন্টে যখন ফ্লো হবে তখন এই সিলভারের ওয়্যারটার ভেতর দিয়ে যাবে। আর কি হবে, যদি কখনো খুব এরকম অল্প সময়ের জন্য সার্জ বা এরকম স্পাইক বা এগুলো চলে আসে, তো সেইটার জন্য যে পরিমাণ হিট তৈরি হবে, উপরের এই যে সিলিকা স্যান্ড বা যেটা এই যে স্যান্ডটা রয়েছে বা চকের মানে যে মিডিয়ামটা, হিটটা কি অ্যাবজর্বিং মিডিয়ামটা, ওটা হিটটা অ্যাবজর্ব করে নেবে, এমন ভাবে অ্যাবজর্ব করবে অল্প সময়ের জন্য যে এটা ট্রিপ হতে পারবে না, এই কানেকশনটা কাটতে পারবে না। তো কাটতে পারলো না, ঠিক আছে, ইয়ে হয়ে গেল। কিন্তু যদি খুব বেশি সময়ের জন্য হিউজ অ্যাম্পিয়ার ফ্লো করে, তখন এই মিডিয়ামটা অতটাও তাড়াতাড়ি হিট অ্যাবজর্ব করতে তখন পারবে না, অত বেশি সময় ধরে হিট নিতে পারবে না। তখন আলটিমেটলি এই হিটেড হয়ে গিয়ে এই সিলভার প্লেটের মধ্যে কিছু উইক পয়েন্ট আছে, উইক পয়েন্ট গুলো যে কটা এই যে কাটা কাটা দেখিয়েছি, এক একটা উইক পয়েন্ট কেটে গেল, ব্যাস ফিউজটা অপারেট করে গেল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমি এই সিলভার ওয়্যারের যে প্লেটটা আমি গুগলে যদি তোমার ছবি পাই তোমাকে একটু দেখাচ্ছি।
আনফরচুনেটলি আমি ছবিটা খুঁজে পাচ্ছি না, গুগলে আমি সার্চ দিচ্ছি, আমি একটু সময়টা আমি দেখি এই দেখো আমি দিয়েছিলাম আমাকে। হুম 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 হুম, হুম। আচ্ছা, বলছি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। দেখো এখানে এই ব্যক্তি ফিউজটা, এইটার ফিউজটা খুলছে, ঠিক আছে? এইটার ফিউজ দেখো খুলছে ওটা। তো দেখো এইটার ফিউজটা খুলছে, দেখো দেখতে পাচ্ছ যে পাউডারের মতো বেরোচ্ছে, ওই পাউডারটা হচ্ছে এই যে পাউডারটা বললাম সেই পাউডারটা, ঠিক আছে? তো এটা হচ্ছে মেটাল কন্ট্যাক্টটা, দেখো দেখতে পাচ্ছ? এবং পুরোটা এইটার স্ক্রু, এগুলো স্ক্রু ড্রাইভার দিয়ে পুরো খোলা যায়। তো খুলে দেখো, বার করেছে, ভালো করে দেখো এই জায়গাটা। হুম, তোমরা এবার ভালো করে একটু দেখো, দুটো কন্ডাক্টের ভিতরে যে পাতলা প্লেটের মতো যে সিলভারের, এটা আমি কনসেপ্টটা বললাম, এটা হচ্ছে ওই জিনিসটা। এবং ওই নেচারটা দেখে তোমরা বুঝতে পারছো নেচারটা কিরকম। না, এক একটা জায়গায় সলিড আছে, দেখো দুটো সলিডের মাঝখানে একটা উইক পয়েন্ট মাঝখানে মাঝে মাঝে কাটা 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 আছে। কাটা মানে কি, ওইগুলো হচ্ছে উইক পয়েন্ট। ফিউজের এই নেচারটাকে আমাকে কি করতে হবে ভালো করে বোঝো। আমাকে যেটা করতে হবে, হিটটা যদি তৈরি হয়, হিটটাকে তাড়াতাড়ি ডিসিপিয়েট করতে হবে। এবার হিটটা যদি তাড়াতাড়ি ডিসিপিয়েট করতে হয়, তাহলে কি করতে হবে, এই যে মেটাল, তোমরা যে দেখতে পাচ্ছ যে মেটালিক যে প্লেটটা, তার এরিয়াটাকে বড় করতে হবে। এরিয়াটা বড় করার জন্য ওটাকে পাতলা প্লেটের মতো করে দিয়েছে, যাতে এরিয়াটা বড় হয়, হিটটা তাড়াতাড়ি ওই স্যান্ডের মধ্যে অ্যাবজর্ব করে, মানে স্যান্ডের উপরে হিটটা ডিসিপিয়েট করে দিতে হবে। আবার দেখো তুমি যদি পাতলা এরকম সলিড করে দাও, তাহলে তো আবার ফিউজের কাজ করবে না। তাহলে উপায় কি তখন? তখন উপায় বলতে যে ওই সলিড ভাবে পাতলা করো না, পাতলার ছোট 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 সেকশন করো, দুটো সেকশনের মাঝখানে ছোট ছোট উইক পয়েন্ট দাও। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আমি এটা আমি আরেকবার দেখি, তুমি এটা দেখে নাও। আমি একটু দেখিয়েছি উইক পয়েন্ট কোন জায়গায়, ঠিক আছে? এটা দেখে নাও। তো দেখতে পাচ্ছ যে ওরা কি করেছে, দুটো মেটাল কন্ডাক্টরের মাঝখানে এটা দেখতে পেয়েছো। আর অলরেডি দেখতে পেলে যে পাউডার থেকে ওই এটা বার করেছে, পাউডার মতো এটা বার করেছে, দেখতে পেয়েছো? তো এটাই হচ্ছে তোমার এই ওই যে দেখতে পাচ্ছ কাটা কাটা অংশগুলো, এগুলো হচ্ছে উইক পয়েন্ট। আমি বলেছি উইক পয়েন্টের কনসেপ্টটা কি। হুম। আর ভেতরে আমরি কিছু নেই কিন্তু, এটাই, ঠিক আছে? আর আর এইটা হচ্ছে ওই ডাস্ট, এটা চকের গুঁড়ো হতে পারে, কোয়ার্টজ হতে পারে, বা স্যান্ড হতে পারে, সেটা আর কিছু নয়। হ্যাঁ, যেটা আমি বলতে চাইছি জিনিসটা আর কিছু না, এটা খুব সিম্পল কনসেপ্ট, যে আমাকে কি করতে হবে, আমাকে হিটটাকে তাড়াতাড়ি আমাকে অ্যাবজর্ব মানে বাটিয়ে করে দিতে হবে। তাহলে আমাকে সিলভারের প্লেটটা আমি পাতলা করবো, এরকম আমার ধারণা, যে পাতলা একদম করবো। তাহলে পাতলা করলে কি হবে, এর অনেকটা গায়ে স্যান্ডটা লেগে থাকবে।
তাহলে আমার হিট ডিসিপেশনটা তাড়াতাড়ি হবে। কিন্তু ওর হিট ডিসিপেশন যদি সলিড পাতলা হয়ে যায়, ফিউজের কাজ তো করবে না। তাহলে উপায় কি? তখন উপায় বলতে একটা কাজ করো, আলাদা আলাদা ছোট ছোট সেকশন করে দাও। আমি জাস্ট দুটো সেকশন আঁকছি, সব সেকশন গুলো আঁকছি না। হুম। এবং এটা এটা পুরো সলিড, এটাও সলিড মিডিয়াম। এটাও একটা সলিড মিডিয়াম। তাহলে কি আছে মাঝখানে দেখো, এই জায়গাগুলো হচ্ছে উইক পয়েন্ট। এই যে কোন রকম একটুখানি টাচ হয়েছে, কোন রকম একটুখানি টাচ হয়েছে, ফিউজের যে সরু তার করতে হবে, এই সরু তারের কনসেপ্ট এই জায়গা থেকে উঠে আসে। একে তো ফিউজ প্লেটটাকে চ্যাপটা করে দিয়েছে যাতে করে হিট ডিসিপেশন তাড়াতাড়ি করতে পারে। আর যদি একান্তই ফিউজটা অপারেট করা দরকার হয়ে পড়ে, তখন এই জায়গায় যে কন্ট্যাক্ট গুলো, এই কন্ট্যাক্ট গুলো তখন ব্লোন আউট হয়ে যাবে, এরকম করে কানেকশনটা ছেড়ে যাবে। যেটা এমন হয়ে থাকে যে প্রত্যেকটা কন্ট্যাক্ট সেম থাকে, তখন মেল্টিং হয়, তখন এই উইক পয়েন্ট গুলো একসাথে মেল্টিং হয়ে যায়, যে পুরো জিনিসটা কাটা 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 সেকশনে পুরো কেটে যায়। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো, দেখতে পাচ্ছ এটা, তো সবাই দেখতে পাচ্ছ আমার স্ক্রিন। দেখো এটা একটা ফিউজ, সিমেন্সের তৈরি একটা ফিউজ একটা। এবং এই ফিউজের গায়ে কি লেখা আছে? লেখা আছে 35 অ্যাম্পিয়ার, অর্থাৎ এটা 35 অ্যাম্পিয়ারের ফিউজ আছে, এইটা হচ্ছে ফিউজ। এবং তোমরা তো আগের ভিডিওটাতে দেখলে যে অলরেডি যে ওই উপর দিয়ে ওই কন্ট্যাক্টর স্ক্রু দিয়ে খোলা যায়, খুলে ভিতরে বালিটা এবং পুরো কন্ট্যাক্টটা বার করা যায়। আর হচ্ছে এর জায়গায় কি কি লেখা আছে একটু খেয়াল করো, দেখো 35 অ্যাম্পিয়ার লেখা আছে। হুম। NH00 এটা হচ্ছে ওদের স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ইয়ে আর কি, এই স্ট্যান্ডার্ড কোয়ালিটি। আর দেখো লেখা আছে একটা 500 ভোল্ট, 500 ভোল্ট, 500 ভোল্টের গায়ে দেখো একটা ঢেউ খেলানো ছবি আছে, মানে এসি, এসি তে অপারেট করতে হবে। এই দেখো 500 ভোল্টের গায়ে একটা ঢেউ খেলানো ছবি আছে, মানে এসি তে অপারেট করতে হবে 500 ভোল্ট। আর হচ্ছে দেখো লেখা আছে 120 কিলো অ্যাম্পিয়ার, উপরে মোটা করে লেখা আছে 35 অ্যাম্পিয়ার, আর নিচে ছোট করে লেখা আছে 120 কিলো অ্যাম্পিয়ার, যেটা আমি কালকে বারবার বলছিলাম। তো এটা ওটা কি দাবি করছে? যে নরমাল কারেন্ট 35 অ্যাম্পিয়ারে অপারেট করবে, কিন্তু যদি সার্জ কারেন্ট আসে তাহলে আপ টু 120 কিলো অ্যাম্পিয়ার, মানে 1,20,000 অ্যাম্পিয়ার, 120 কিলো অ্যাম্পিয়ার অবধিও সার্জ কারেন্টও পাস করতে পারবে। বুঝতে পারছো কতটা হাই আপচারিং ক্যাপাসিটি? হিউজ হাই আপচারিং ক্যাপাসিটি আছে এটা। 120 কিলো অ্যাম্পিয়ার অবধিও পাঠিয়ে দেবে যদি ওরকম স্পাইক আসে। হ্যাঁ, স্পাইকটার একটা লিমিট আছে, এমনটা তো নয় যে স্পাইকটা আনলিমিটেড বড় হলেও হবে না। ও বলে দিচ্ছে যে 120 কিলো অ্যাম্পিয়ার যদি স্পাইক আসে তখন ওটা অপারেট করবেই করবে, তখন আর কিছু করার নেই। আবার বোঝা গেছে কি বলতে চাইছি? এখানে আরো কিছু ছবি আছে দেখো। হুম। এই ছবিটা যেটা দেখতে পাচ্ছ নিচেরটা হচ্ছে এইচআরসি ফিউজ বেস, যেটা আমি ছবিটা এঁকেছিলাম। এটা হচ্ছে এইচআরসি ফিউজ বেস, ওর উপর দিয়ে ফিউজের কাটিংটা এর উপরে চেপে লাগিয়ে দেয়। দেখো যে কন্টাক্ট, দেখো মেটাল কন্টাক্ট গুলো ভালো করে দেখো, ও মেটাল কন্টাক্টটা স্প্রিং এর মতো হয়েছে, অর্থাৎ ও যখন এটা অ্যাকচুয়ালি জাস্ট রেখে দিয়েছে উপর থেকে, এটাকে আরো চেপে নিচের দিকে আটকালেই ওটা নিচের দিকে ওই ভিতর যে ক্ল্যাম্প আছে ক্ল্যাম্পটা আটকে পুরো বসে যাবে। ঠিক আছে, তো এইটাতে আমার আমার ইয়েতে, আমার কলেজে আমার আলমারিতে একটা এইচআর ফিউজ আছে, প্রত্যেকটা ছেলেদেরকে দেখাই যেত। ওটা তো ফিজিক্যাল চোখের সামনে দেখাতে পারছি না, তো এটা এখন দেখে নাও। ওটা জাস্ট চেপে এরকম করে লাগিয়ে দেয়। ঠিক আছে, দেখো এটা 250 অ্যাম্পিয়ারের ফিউজ দেখতে পাচ্ছ, কাঠিতে গায়ে লেখা আছে 250 অ্যাম্পিয়ার। আর 120 কিলো অ্যাম্পিয়ার হচ্ছে চার্জ। এটা একটা ছবি দেখানো হয়েছে, দুটোকে আলাদা সেপারেট করা আছে দেখো। এই ডান দিকেরটা হচ্ছে এইচআরসি ফিউজের কাঠিজ, আর বাঁ দিকেরটা হচ্ছে তোমার বেস। যখন এটা নষ্ট হয়ে যাবে তখন এইচআরসি ফিউজের কাঠিজটাকে তোমাকে চেঞ্জ করতে হবে, আর কিছু না। ঠিক আছে, এটা ছাড়াও এইচআরসি ফিউজ একটু গ্লাস টাইপেরও দেখতে হয়,
মানে সিলিন্ডারটা যেটা দেখতে হয় সেই ছবিটা এখানে এই দেখো এই ছবিটা দেখো, এটা শুধু এরকম দেখতে হয়। তো এই ছবিটা বড় করতে হবে, ছবিটা জিপ পাই আবার। দেখো এই ছবিটা একটু জুম করে দেখে নাও, ওই টিউবের মতো ওরকমও দেখতে পাওয়া যায়, ওরকম দেখতে পাওয়া যায়। যারা এটা শুধু দেখালাম, এবারে তার একটু বড় দিন একটু কি ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে, কেউ তো বলার চেষ্টা করে কি ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে। দেখে কি মনে হচ্ছে যে এর কোনো অ্যাডভান্টেজ তো বুঝেই গেছে, যেটা অনেক হাই র্যাপচারিং, হাই স্পিড অপারেশন, এবং এটা খুব হাই, মানে এমনটা নয় যে এটা নর্মাল কারেন্টে ভালো অপারেট করবে না, ভালো মানে রীতিমতো হাই স্পিড অপারেশন। কিন্তু সার্চেও তোমার মানে এটা এটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এটা হাই স্পিড অপারেশন, রিলায়েবল খুব, ঠিক আছে। তারপরে হাই স্যার র্যাপচারিং। কস্টলি। হ্যাঁ কস্টলি তো অবশ্যই কস্টলি, আমি আসছি। আমি আগে অ্যাডভান্টেজ গুলো বলে দিই। হাই র্যাপচারিং ক্যাপাসিটি আছে, যেটা কিনা সার্চকে অ্যালাউ করতে পারে, ঠিক আছে, সার্চ কারেন্ট অ্যালাউ করে দেবে। তারপরে তোমার হচ্ছে এটা খুব মানে খুব ইয়ে আর কি, ওটাকে বলে যে খুব প্রিসাইজ, মানে খুব প্রিসাইজ লেভেল অপারেট করে। প্রিসাইজ মানে 100 অ্যাম্পিয়ার তো 100 অ্যাম্পিয়ারই অপারেট করবে, 101 অ্যাম্পিয়ারে বা 99 অ্যাম্পিয়ার অপারেট করবে না, একবারে 100 তো 100 অ্যাম্পিয়ারই অপারেট করবে। তোমার নরমাল যে ওয়্যার গুলো সেগুলো একটু হচ্ছে 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার এদিক ওদিক হতে পারে, এটা এখন যেটা দাবি করবে সেটাতেই অপারেট করবে। চার হচ্ছে নো অক্সিডেশন, এখানে অক্সিডেশনের তো ব্যাপার নেই, যদি ফিউজটা পুড়েই যায় তো পুড়ে গিয়ে কি হবে, ভেতরে ওই ছাইয়ের মধ্যে রয়ে গেল, বাইরে কোনো সিস্টেম কোনো ড্যামেজ করলো না, যেটা আমার ওই ফিউজে হতো। এখানে সেই ভয়টা নেই, অক্সিডেশনের ভয় নেই। তো এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। আমি যদি ডিসঅ্যাডভান্টেজের কথা ভাবি তাহলে কি হতে পারে, তো একটাও বলেছে কস্ট, অবশ্যই বুঝতেই পারছো কস্টিং আছে। তো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, হ্যাঁ ওপেন অবস্থায় থাকছে জিনিসটা। হ্যাঁ এটা একটা ঠিক কথা, মানে এটা হচ্ছে তোমার সার্কিটে মানে মানে ইয়েতে সুইচ প্যানেল বোর্ডে ওপেন কন্ডিশনে থাকে, এটা ঠিক কথা, যেটা হচ্ছে তোমার একটু হাই রিস্ক অফ ডেঞ্জার। একটা হচ্ছে কস্টলি, দাম জানো, ওই যে ফিউজটা দেখি দেখালাম 250 অ্যাম্পিয়ারের, 250 অ্যাম্পিয়ারের ফিউজটার দাম মনে হয়, আমি তখন আজকে 4 বছর আগে তখন দাম দেখলাম প্রায় ওই একটা বেসটার দাম পড়ছে 1200 টাকা। বেসটা দিয়ে একবারই কিনবে, বেস তো বারবার চেঞ্জ করতে হবে না, কিন্তু তোমার ওই কার্টিজটার দাম হচ্ছে 3800 টাকা। একটা ফিউজ গ্রাউন্ড অপারেট করলে মানে 3800 টাকা গেল। তারপরে তোমার হচ্ছে কস্ট, তো হাই কস্ট বুঝতেই পারছো। আচ্ছা, ছবিটা দেখে কি মনে হলো, একটা বড় ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে, ছবিটা দেখে কি মনে হলো বলো? তুমি এই ফিউজটা যদি পুড়ে যায়, চোখে দেখা দেখতে পাবে, ভিজুয়াল ইনসেক্ট করে দেখতে পুড়ে গেছে, ওটা বুঝতে পারবে। চোখে দেখা দেখে বোঝা যায় না যে ফিউজ অপারেট করেছে কি করেনি। কিছু কোম্পানি তার জন্য কি করেছে, রিসেন্টলি কিছু কোম্পানি এরকম একটা করেছে, সেটা হচ্ছে যে ওরা ফিউজটাকে এরকম, ফিউজটা দেখতে তো এরকম দেখতে তো ফিউজটা, এইখানটায় একটা ইয়ে করেছে, মানে একটা রেড কালারের এইখানটা, কিছু কোম্পানি খুব দামি সেই ফিউজগুলোর দামও করে দিয়েছে। এইখানটা রেড কালারের একটা সিগন্যাল আছে, রেড কালার। তো যেই ফিউজটা অপারেট করে যাবে এই রেড কালারটা ধূসর কালার হয়ে যাবে। হুম, এটা ধূসর কালার হয়ে যাবে, গ্রে কালারের হয়ে যাবে, এই রেডটা চেঞ্জ করে গ্রে কালার হয়ে যাবে। এই কালারিংটা দেখে বুঝতে হবে যে হ্যাঁ ফিউজটা অপারেট করেছে। এটা খুব রিসেন্ট দু একটা ফিউজে আমি দেখেছি, মানে মোস্ট অফ দা ফিউজে কিন্তু এই ভিজুয়াল ইনফরমেশন নেই, যেটা অপারেট করেছে এটা গেছে কি কেটে যায়নি। যদি ধরো সার্কিটে রয়েছে কানেক্টেড, তুমি বুঝতে পারছো না যে ফিউজটা অপারেট করেছে নাকি অন্য কোথাও সমস্যা, পাওয়ার নেই, তোমাকে এইটাকে টেনে বার করে আনতে হবে,
তুমি টেনে বার করে যেটা হাই রিস্ক অফ ডেঞ্জার, আমি আগে বললাম এই এই লাইনগুলোতে অ্যালাইন খুব সাবধানে হাতে করে ধরে টানতে হয়। মানে আমরাও ধরার সময় আমরাও এমন হয়েছে চালু কন্ডিশনে 550 ভোল্ট আছে, আমরাও হাতে করে টেনে বার করে দিতে, মানে প্র্যাকটিস থাকতে হয়, প্র্যাকটিসও থাকে যে টেনে বার করতে হবে না। তো এই জিনিস টেনে আমি বার করে আনলাম। তো টেনে বার করে আনার পরেই বোঝা যাচ্ছে না যে ফিউজটা অপারেট করে কি করেনি। তখন দুদিকে কন্টিনিউটি চেক করে দেখতে হয়, মাল্টিমিটার দিয়ে কন্টিনিউটি চেক করে দেখতে হয় যে দুদিকে কন্টিনিউটি আছে কিনা। যদি কন্টিনিউটি নেই তাহলে বুঝতে হবে তাহলে গেছে, মানে কি খুলে ভিজুয়াল কোনো ইনফরমেশন পাওয়া যায় না। তো এগুলো হচ্ছে মোটামুটি ডিসঅ্যাডভান্টেজ। তাও সত্যি কথা বলতে তোমার ঘর থেকে বেরিয়ে যতক্ষণ তুমি তোমার ঘরে আছো ততক্ষণ তুমি যে ফিউজ গুলো দেখছো সেগুলো হচ্ছে আগেরটা রিওয়ার্ডেবল ফিউজ। যেই ঘরের বাইরে বেরোনো মানে কি বড় বড় কোনো প্যানেল, এলটি ইয়ার্ড, এইচটি ইয়ার্ড, তুমি যেখানেই যাবে যত ফিউজ আছে সব এইচআরসি, সব এইচআরসি। ওখানে আর ওই এইরকম ফিউজের কোনো কনসেপ্ট নেই, সব জায়গায়। ঠিক আছে। এবং নরমালি কিন্তু যেটা হয় এইচআরসি ফিউজ এর আগের সাথে ব্রেকআপ থাকে, মানে একটা এইচআরসি ফিউজ এরকম আছে তার আগে একটা ব্রেকার আছে এরকম, তার আগে একটা ব্রেকার আছে, মানে এই ফিউজটা যখন আমি রিপ্লেস করবো এই ব্রেকারটাকে ওপেন করতে হয়, ওপেন করে তবে এটা রিপ্লেস করতে হয়। তাও ভয় থাকে যে যদি কোনো তারে যদি গন্ডগোল হয়ে থাকে তখন একটা হাত দেওয়া খুব আগে দেখে নিতে হয় যে পাওয়ার টাওয়ার নেই, মাল্টিমিটার করে দেখে নিতে হয় যে আমার কোনো ভোল্টেজ নেই, এনসি হয় তবে আমরা হাত দিতে পারবো। আচ্ছা, আজকে 10টা 9 বেজে গেছে। এইচআরসি ফিউজের আরো একটা টাইপ আছে, মানে ওই যে লো ভোল্টেজের তিনটে আমি টাইপ করেছিলাম, একটা হচ্ছে রিওয়ার্ডেবল টাইপ হলো, একটা এইচআরসি, আর একটা যেটা পরে যেটা বলবো সেটা হচ্ছে এইচআরসি ফিউজ উইথ ট্রিপিং ডিভাইস। মানে ট্রিপিং ডিভাইস মানে একটা নটস থাকে, হ্যাঁ তারপর পরে দিন বললে বুঝতে পারবে। তো এই হচ্ছে লো এল এল লো ভোল্টেজের হচ্ছে এই ফিউজের সেটিংস। এইচআরসি ফিউজের কনস্ট্রাকশন ছবি প্রায় প্রত্যেক বছরই পরীক্ষায় আছে, ইম্পর্টেন্ট। কারো কিছু বলার আছে? তাহলে আমি রেকর্ডিং স্টপ করবো।